পরিষদীয় দলের নিয়ন্ত্রণ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলো না। যে দুজনকে একেবারে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে, বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হলেন বিরোধী দলনেতা, অর্থাৎ বিরোধী দলনেতার চেয়ারে তিনি বসলেন। অন্যদিকে ডেপুটি দলনেতা হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সন্দীপন সাহা সহ আরো বাকি কয়েকজনের। কি বলেছেন তারা দুজন, প্রথমেই শোনাবো আপনাদের। আজকে পর্যন্ত এটা 58 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত 58 জন বিধায়ক, সেই 58 জন বিধায়কের একটা টিম এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। আমি বলছি আপাতত এই জন্যে, কেননা আমি আরও দুজন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন, তারা তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দেবেন। তো 60 হবে, সেই দুজনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম। তবে সেটাও আপাতত। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউশন যে করেছে, চিফ হুইপ হিসেবে আমরা চিঠিও দিয়েছি রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আকরুজ্জামান, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করবেন। এবং ডেপুটি লিডার হিসেবে 4 জনকে আমরা ঠিক করেছি, তারা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বহুবারের বিধায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা এবং সন্দীপন সাহা, এরা 4 জন ডেপুটি লিডারের হিসেবে ভূমিকা পালন করবেন। আরও কি সইটা জাল? এই প্রশ্নের জবাব বিধায়করা দিতে রাজি নন বলে এই 58 জন বিধায়ক আজকে এই সিদ্ধান্ত নিয়ে চিঠি দেওয়ার পরে এটাই প্রিন্সিপাল অপোজিশন। এই 18th অ্যাসেম্বলিতে এটাই প্রিন্সিপাল অপোজিশন হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটাটার জন্য দায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এটাকে ফরওয়ার্ড করেছে সেই দায়ী হবে। কালকে যদি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক যাবে, সেটা যদি ডাকে তখন দেখা যাবে। আমরা পরিষদীয় দল হিসেবে সেটা আলোচনা করব, বিবেচনা করব, করে সিদ্ধান্ত নেব। এককভাবে কোনো সিদ্ধান্ত হবে না, চাপিয়ে দেওয়ার কালচার চলবে না। সকলে মিলে যা সিদ্ধান্ত নেবে গণতান্ত্রিক পদ্ধতিতে সকলের মতামত নিয়ে সেই সিদ্ধান্তই পরিষদীয় দল চলবে। আমি শুরুতেই ওফেলিয়া সিনহার কাছে আসবো। মানে ওফেলিয়া দি ভোটে হেরে সবেমাত্র 1 মাস হয়েছে যে দলটার একেবারে তারা সবেমাত্র ক্ষমতা থেকে সরে গেছে, সেক্ষেত্রে সেই দলের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেল, সেই দলের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাত থেকে পুরো ক্ষমতাটা চলে গেল। বিদ্রোহী যারা ছিলেন তাদের হাতে পরিষদীয় দলের নিয়ন্ত্রণ চলে গেল। মানে সরকারে পালাবদল হয়েছে, তবে নাটকীয় পালাবদল তো বিরোধী দলে হলো। এটা বোধহয় হওয়ারই ছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে রাশ ছিল না, বোঝা গেছে একটা দল ক্ষমতাচ্যুত হতেই পারে। সবসময় যে একেবারে থাকতে হবে ক্ষমতায় রাজ্য বা প্রশাসনের, তা তো না। কিন্তু দলের অস্তিত্ব কেন থাকবে না, এই প্রশ্ন আমি আগেও তুলেছি, এখনও। কারণ দলের মধ্যে কোনো নীতি ছিল না। এখন যেটা চাইছে, এই যারা একেবারে বিদ্রোহ করে বেরিয়ে এলেন, পটভূমি বেশ সুন্দর করে সাজানো হয়েছে, যেন সেই যত দোষ নন্দ ঘোষ অভিষেকের বাড়িতে এখন ইডি হানা দিচ্ছে, সই সাবুত সব কিছু, আর নামকেও আসতে বলছেন দিদি আমাদের পরামর্শদাতা। আদৌ কিছু না, কারণ যারা এসছে তারা তো সাসপেন্ড, দল থেকে তো বহিষ্কৃত, সাসপেন্ড নন, দল থেকে তারা বহিষ্কৃত। তার মানে ওই দলের আর এই যে চিহ্নটা, ঘাস ফুল নিয়ে দিদি এত বাড়াবাড়ি করেছিলেন, সেই চিহ্নটাও আর দিদির হাতে থাকছে না। তাহলে বুঝে দেখুন, যেখানে দুর্নীতি গোড়া পর্যন্ত চলে যায়, সরকার থেকে চলে যাওয়ার পর তাদের স্বরূপ বোঝা যায় যে তাদের দলটা পুরো দুর্নীতির ওপরে কায়েম ছিল, কেবল টাকা পয়সার ওপরে, তোলাবাজির ওপরে। যদি সত্যিই দলের নীতি থাকত, তাহলে সেই নীতির ওপরে আজ দলটা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে পরবর্তী পর্যায়ে লড়াইয়ের জন্য চিন্তা ভাবনা করত। তারা দিকের নির্দেশনা পেত, দিক নির্দেশ করতেন তাদের দলনেত্রী, কিন্তু তার কোনোটাই হলো না। আজ আমরা ক্ষমতায় এসেছি বলে পশ্চিমবঙ্গ তথা সারা পৃথিবী দেখলো, ভারতবাসী দেখলো একটা রাজনৈতিক দল তাসের ঘরের মতো কিভাবে ভেঙে পড়লো 1 মাসের মধ্যে। এটাও কিন্তু 1 মাসও হয়নি এখনো, 4 মে এখনো আসেনি কাল, তার আগেই ভেঙে পড়লো। তাহলে কি বলবেন, এটা ব্যর্থতা? কার ব্যর্থতা? দল সেই সব অ্যানালিসিস করছে না, দল নিজেদের ধরে রাখতে পারলো না। ঋতব্রত আর যে সন্দীপন সাহা যারা বেরিয়ে এলেন, এবার তাদের সঙ্গে তারা বলছেন 58 জন কেন, আরও আসছেন, আরও 2 জন, 60 জন। তার মানে যে 20 জন রয়ে গেলেন, তাহলে দলের এটা কি হলো?
দলের মধ্যে উপদল বলবো না দলাদলি বলবো, মানে তৃণমূল দলটা দ্বিবিভক্ত হয়ে গেল, নাকি নতুন করে এলো নতুন কলবরে নব তৃণমূল? আর কত কি দেখাবে এই তৃণমূল, দেখার আছে। কেবল চুরি, এই অভিষেককে এখন ঝেড়ে ফেলতে চাইছে দল, যেটা সম্ভব নয়। এতদিন যিনি সেনাপতি ছিলেন দলের, তার মানে কি সেনাপতি হারা দল? যুদ্ধে নামছে, সৈন্য নেই, সৈন্যরা বর্ডারে চলে গেছে পার হয়ে, ভোট ব্যাংক যেটা, আর সেনাপতি নেই, তাহলে দলটার অস্তিত্ব একদম কি মানে হলো? শুধু যে বিজেপি বলছে প্রদীপ, তো এমনটা নেই যে দলের যা অবস্থা, অর্থাৎ তৃণমূলের যা অবস্থা, তৃণমূল দলটাই উঠে যাবে। তৃণমূলের একের পর এক নেতা তারা বলেছেন ভোটে তো হার জিত প্রদীপ তো থাকে, যদিও সেই হার স্বীকার মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেননি, তিনি মেনে নিতে পারেননি, আমরা দেখেছি। কিন্তু মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন, কিন্তু তারপরেও যে পরিস্থিতি, মানে ভোটে হারের 1 মাসের মধ্যে দলের নিয়ন্ত্রণটাই তার হাত থেকে চলে গেল, এই পরিস্থিতি হবে ভেবেছিলে তোমরা? না, ভাবিনি, কখনোই ভাবিনি, কোনোভাবে ভাবা সম্ভব না। কারণ একটা নীতিহীন দল, ওফেলিয়াদি কিন্তু বললেন, বলো কেন প্রদীপ, তো এটাও তো সেই প্রশ্ন। ওই যে এখনো বলতে দেবে না, না না বলতে দেব না, আমি তোমার কাছেই যাচ্ছি, আমি তোমার দল ভেঙে গেছে, তুমি তো বলবে, তোমার কাছেই যাচ্ছি। ওফেলিয়াদি বললেন যে নীতিহীন দল, দল থেকে বহিষ্কৃত, নীতিহীন দলের, নিয়ন্ত্রণহীন দলের মুখ নিয়ে আপনি টিকিট নিতে পারেন এবং সেই টিকিট নিয়ে জিততে পারেন। এই যাবৎকাল আপনার মনে হয়নি দল কত নীতিহীন, দলে কত একমুখিতা চলে, এবং সেই আমার তো মনে হচ্ছিল যে সন্দীপ বন্দা যখন বলছেন যে সবার সিদ্ধান্ত নিয়ে আমরা ঠিক করব, একার সিদ্ধান্তে হবে না যে পরিষদীয় দল কালীঘাটে যাবে কি যাবে না। ওমা, টিকিট নেওয়ার সময় কি সব পরিষদীয় দলের সমস্ত কমিটির মেম্বারদের সাইন করে নিয়েছিলেন নাকি যে টিকিটটা আমায় দিয়েছেন, দেখি তো সবার সাইন আছে নাকি? তখন তো লজ্জা করেনি টিকিটটা নেওয়ার সময়, জনগণের ভোটে জেতার সময়, ভোটে লড়াইয়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সই জাল নিয়ে অনেক কথা হয়ে গেছে, দল থেকে বহিষ্কৃত নিয়ে কথা হচ্ছে, এবং একটা দলের নীতি নেই, বহিষ্কৃত হয়ে গেছে। মানে সই জালিয়াতি কারা করলো সেটা প্রদীপ তো তোমার কাছে উত্তর নেই, মানে সই জালিয়াতি যে বিষয়টা থেকে একেবারে শুরু হয়েছিল, কেন হলো? তদন্ত করছে, সেই তদন্তের রিপোর্ট কি আসবে সেটা পরবর্তী ব্যাপার, সেই তদন্ত নিয়ে আমার কথা বলার জায়গা নেই। তোমারই দলের 3 জন বিধায়ক তারা কিন্তু স্বীকার করে নিয়েছিলেন, অরূপ রায়, বাহারুল ইসলাম, সুভাষিস দাস, তারা স্বীকার করে নিয়েছিলেন। তো প্রদীপ তো যে আমরা সই নয়, আমার কথা তো তুমি খুব বলবে পরিষ্কার যে সিআইডি যা ব্যবস্থা নেওয়ার নেবে। আমরা তো দেখেছি কেউ কেউ বলেছিল আমার বিরুদ্ধে লিখিত নারদা ছাড়া কোনো কিছু তথ্য তদন্ত নেই, তারপরেও তো ইডি সিবিআই কিছু করেনি আজ অবধি। আমরা জানি না মদন মিত্র তিনি দোষী কিনা, আমরা জানি না তাপস পাল মারা গেছেন দোষী কিনা, আমরা জানি না সুব্রত মুখার্জি মারা গেছেন। আমি একটু বলছি, এই যে সই জাল ফরওয়ার্ড করেছে 15 তারিখ একটা চিঠি গেছে, 20 তারিখ একটা চিঠি গেছে, 3 তারিখ আছে, তখন ঘোষণা হয়নি বিরোধী দলনেতাকে। হঠাৎ করে এতদিন পরে সই জাল মানে জালিয়াতি, সেটা বলছে যে ফরওয়ার্ড করেছে দায় তার, ফরওয়ার্ড করেছিল কে? অভিষেক ব্যানার্জি। তার মানে সবাই এখন ধোয়া তুলসী পাতা হতে চাইছেন, আর অভিষেক ব্যানার্জি দোষিত। তাহলে এইটা যদি মানতে হয় তাহলে সুপ্রিমো কে ছিল? বড় জটিল আপনাদের সমীকরণ, কিন্তু এটা আপনাকে মানতেই হবে। কে কিভাবে টিকিট নিয়েছে আপনাদের দলে সেটা আপনারাও জানেন, যে যত টাকা দেবে সে তত ভালো জায়গায় তার টিকিট বন্টন হয়েছে। এই নিয়ে আপনিও এটা অস্বীকার করতে পারবেন না। কবে জানলেন? টিকিট টাকা নিয়ে হয়, এই নিয়ে আপনাদের মদন মিত্র বলেছে। আপনি তাহলে মদন মিত্র কি বলেছেন, আর আপনি কোন সময় টিকিটের কথা বলছেন? না না, মদন মিত্র নিজে বলেছে। কোন সময়, কোন প্রেক্ষিতে বলেছিলেন? সময় চলে গেলে কি সেই সময় টাকাটার কথা কি? তাহলে তো সবথেকে কামিনী কাঞ্চন বলেছিলেন আপনাদের মন্ত্রী। না না, এটা আপনাদের রাজ্যপাল। সই জাল মানে জালিয়াতি। কে বলেছিল কথা? সুদীপ্ত দা, টাকা নিয়ে কে কথা বলেছিল? মানে জালিয়াতি। এর বাইরে যদি জালিয়াতি হয় তাকে সাজা দেবে, কিন্তু 15 তারিখ যখন চিঠি দেওয়া হলো, এর আগে 2001 সাল 2011 এখনো পর্যন্ত কোথাও কি একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? যখন সরকারে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, তখন যেরকম সবকিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, একেবারে ভোটে হারের পর আমরা দেখতে পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হারটা মেনেই নিতে পারেননি। এখনো গিয়ে কোথাও এই যে বিরোধী দলে এই যে নাটকীয় পরিবর্তনটা হলো, কোথাও কি সেই গুলিয়ে দেওয়ার চেষ্টা? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।